বাড়ি গেছে। সবাইকে মিউট করেন, আপনারা সবাইকে মিউট করেন। হ্যালো দাদা, শুনুন না, মিউট অল আচ্ছা ঠিক আছে। পার্টিসিপেন্টের উপর ক্লিক করেন, পার্টিসিপেন্টের উপরে ক্লিক করেন। কিসের পরে দিছি স্যার। আমি কোথায় সে তো না কোথায় ব্যাকআপ কোথায় দাদা, হ্যাঁ স্যার। ব্যাকআপ তো দেই আপনারা ফোন দিচ্ছি পারেন নাই, আমি বলি এটা মিট করে দিতে হবে। শুনেন, হ্যালো, হ্যাঁ বলেন স্যার। মিউট ওই অল যে দেবো। হ্যালো নিচে একটা অপশন আছে, এই অপশনটা হয়েছে না? মিউট তো অল হয়েছে স্যার। হ্যালো। এটা সবাই আবার কথা বলতে পারবে, আবার সবাই কথা বলা শুরু করে দিবে, ঠিক আছে? না 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 স্যার, আমি আর আপনি ছাড়া সব তো মিউট। না না হয় নাই, হয় নাই। হ্যালো হ্যালো হ্যালো। শুধু স্যারকে আনমিউট করেন, শুধু স্যারকে আনমিউট করেন, করতেছি। আর সবাইকে মিউট করে দেন। শুনেন, আমি আপনারা ফোন দিচ্ছি। জি জি স্যার। স্যার। Recording in progress. হ্যালো। সবাই নিজ দায়িত্বে মিউট করলেই তো হয়। চাপ দিছেন? দিলাম। ওইখানে নিচে একটা চিহ্ন আছে দেখেন, এই যে একটা চিহ্ন, নিচে একটা চিহ্ন আছে দেখেন, এই যে একটা নীল চিহ্ন আছে দেখেন, নীল চিহ্ন, সবুজ। হ্যাঁ স্যার, মিউট অল ওইটা পাচ্ছি, তাছাড়া তো আপনি যেটা বলছেন ওটা তো পাচ্ছি না। দিলে আপনি সহ পাচ্ছি হয়ে যাচ্ছে। আপনারা ভিডিও কলে কথা বলেন ওনার সাথে, তাহলে মনে হয় ভালো হবে। আব্বু, বাবা, এই যে বাবা আমার। সাইফাই বিতে কাগজটা ছিঁড়া অঙ্কুরে ফলাই গেছি গা, হ্যাঁ স্যার। ফলাই গেছি গা, এই ফলাই গেছি গা, ধরো। ওই আমি তো আবার আনমিট করে ফেলতেছি, এমন ভাবে আবার কেউ মিট করতে পারবে না। আমার একটু পরে যাবো। হ্যাঁ, দেন ভিডিও কল দেন, দেন ভিডিও কল দেন। ও তুমি দুষ্টুমি করবে না, তোমার ভাই তো বড়। তাহলে তো সাইন ফর্সা হয়ে গেলে বেশি। এই তোর কি শীত শীত লাগে না বাবা? আমার শীত লাগে না? ঠিক আছে থাকো, ঠান্ডা লেগে যাবে। থাকতে ঠান্ডায় বাবা শরীরটা বরফ হয়ে যাবে। ওই সায়ন এখন কম্বল গায়ে দিবে, তুমি কম্বল গায়ে দাও। ভাই সবাই ফোনটা মিউট করে কথা বলেন। এ উস্তাদ আনমিউট হন।
শুনতে পাচ্ছি রনি ভাই, শোনা যাচ্ছে? Okay, ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। মামুন, কারো বলতো ভলিউমটা কমাইতে পারে, দরজাটা ক্লোজ করে দিস। ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي। রেকর্ড চলতেছে ভাই, অসুবিধা নেই। আমাদের সাক্ষ্য আইনে আলোচনা ছিল কত পর্যন্ত ফয়েজ ভাই? ৬৮ দ্বারা। করিম, তো আসতে। আচ্ছা, اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي। বুঝতে রেকর্ড সাক্ষ্য আইনের আমাদের যে অধ্যায়টা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায় চলমান, কিন্তু হ্যাঁ, এই অধ্যায়ের আলোচনা শুরু হয়েছে আমাদের সাক্ষ্য আইনের ৬১ ধারা থেকে। কত ধারা থেকে? ৬১ ধারা থেকে। ৬৩ খ আবার কোথায় পেলেন ভাই? দলিলের বিষয়বস্তু কয়ভাবে প্রমাণ করা যাবে? 2 ভাবে প্রমাণ করা যায়, প্রাথমিক সাক্ষ্যের মাধ্যমে, মাধ্যমিক সাক্ষ্যের মাধ্যমে। ধারা কত? ৬১। সংশ্লিষ্ট মূল দলিলটাই প্রাথমিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। ৬২। ৬২ দ্বারা 2টা ব্যাখ্যা বলতে পারবেন? হাত তুলেন তো। সাক্ষ্য আইনে ৬২ দ্বারা 2টা ব্যাখ্যা, আগে পিছু হলে অসুবিধা নাই। দলিল বহুখণ্ডে বিভক্ত, কতিপয় দলিল একই পদ্ধতিতে যদি সম্পাদিত হয়, ঠিক আছে, মানে বিভিন্ন খণ্ডে হয়েছে দলিলগুলা, তারপরে প্রত্যেকটা প্রাথমিক সাক্ষ্য। আরেকটা হচ্ছে একই পদ্ধতিতে কতিপয়, মানে একই দলিল যদি সম পদ্ধতিতে প্রস্তুত করা হয়, তাহলে সেই ক্ষেত্রে এগুলো কি সাক্ষ্য হিসেবে গণ্য হবে? মাধ্যমিক সাক্ষ্য। ৬৩ দ্বারা হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য। অতঃপর বর্ণিত বিধান অনুসারে দলিলের কোনো জাবেদা নকল, মূল দলিল থেকে বিশেষ বা যান্ত্রিক উপায়ে প্রস্তুতকৃত কোনো নকল, মূল দলিল থেকে প্রস্তুতকৃত কোনো নকল, যে পক্ষ দলিল সম্পাদন করেন নাই তাহার বিরুদ্ধে ব্যবহার করার জন্য দলিলের কোনো লিপি। যে ব্যক্তি দলিল নিজে দেখছে, দলিল সম্পর্কে এই ব্যক্তির মৌলিক বা মৌখিক কোনো বিবরণী, এগুলো হলো কি সাক্ষ্য? মাধ্যমিক সাক্ষ্য। ৬৪ ধারার আলোচনাটা কি? প্রাথমিক সাক্ষ্য, মাধ্যমিক সাক্ষ্য, নাকি প্রাথমিক সাক্ষ্যের গুরুত্ব, নাকি মাধ্যমিক সাক্ষ্যের গুরুত্ব? উত্তর হলো প্রাথমিক সাক্ষ্যের গুরুত্ব। অর্থাৎ সকল সাক্ষ্যগুলাই মাধ্যমিক সাক্ষ্য ব্যতীত প্রাথমিক সাক্ষ্য বা মূল দলিলের মাধ্যমে কি করতে হবে? প্রমাণ করতে হবে। দ্বারা হলো সাক্ষ্য আইনের ৬৪। তাহলে কয়েকটা ক্ষেত্র ব্যতীত, কয়েকটা ক্ষেত্র মাধ্যমিক সাক্ষ্যের মাধ্যমে দলিল কিন্তু প্রমাণ করা যায় কিনা? এগুলো কি কি? ৬৫ ধারার সাক্ষ্য আইনের 7টা ক্ষেত্র। বিরোধী পক্ষকে নোটিশ দেওয়ার পরেও মূল দলিল হাজির করে নাই, বিরোধী পক্ষ দলিলের অস্তিত্ব সম্পর্কে মেনে নিচ্ছে, দলিল যে ক্ষেত্রে হারিয়ে গেছে বা বিনষ্ট হয়ে গেছে। 4 নম্বর হলো যে ক্ষেত্রে দলিলটা স্থানান্তর করা যায় না। 5 নম্বর হলো যে ক্ষেত্রে দলিলটা একটা সরকারি দলিল। 6 নম্বর হলো দলিল ক্ষেত্রে দলিলের বিষয় সম্পর্কে সাক্ষ্য আইনে বা প্রচলিত আইনে এমনিতেই মাধ্যমিক সাক্ষ্য চলে। 7 নম্বর হলো
দলিলটা আদালতে পরীক্ষা করে দেখা, এমন বিভিন্ন জায়গায় ভাগ আছে বা বিভিন্ন খণ্ডে বিভক্ত, আদালতে পরীক্ষা করে দেখা সুবিধাজনক নয়। আচ্ছা, সাক্ষ্য আইনের পরবর্তী ৬৬ দ্বারা কিসের দ্বারা? ৬৫ ক দ্বারাই বলছিল যে নোটিশ দিতে হয়। তাহলে নোটিশ না দেওয়া পর্যন্ত ৬৫ কর মাধ্যমিক সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। হবে? হবে না। তবে ৬টা ক্ষেত্রে আবার নোটিশ দেওয়ার কোনো প্রয়োজন নাই। কয়টা ক্ষেত্রে? ৬টা ক্ষেত্রে নোটিশ দেওয়ার কোনো প্রয়োজন নাই। ক্ষেত্রগুলো কি কি মনে আসছে সবার? আনোয়ার ভাই বলতে পারবেন? হ্যান্ড নোট পাইছেন না? স্বাক্ষরের দ্বিতীয় হ্যান্ড নোটটা পাইছেন তো নাকি? আচ্ছা, একটু গ্যাপ হয়েছে লাস্টে, একটু সমস্যা ছিল, ডিসেম্বর, আমিও ছুটি কাটাইছি, বাড়িতে একটু অসুবিধা ছিল, ছুটি আসছিলাম, কালকে ব্যাক করতেছি ঢাকা ইনশাল্লাহ। আসি একটা ক্লাস টাস নিবো ইনশাল্লাহ। পরীক্ষা একটু গ্যাপ হয়েছে, পরীক্ষা নিয়ে নিবো আবার, আল্লাহ ভরসা ইনশাল্লাহ। অসুবিধা নাই, চাপ নিবেন না, যথেষ্ট সময় আছে। সাক্ষ্য আইনের ৬৬ দ্বারা নোটিশ দিতে হবে না প্রথম, যে ক্ষেত্রে দলিলটা একটা কি নোটিশ। ২ নম্বর কি? যে ক্ষেত্রে বিরোধী পক্ষ জানে দলিলটা আমাকে হাজির করতেই হবে, যাকে নোটিশ দেওয়া হবে। ৩ নম্বর, যে ক্ষেত্রে তারা প্রতারণা বা বলপূর্বক দলিলটা তারা কি করছে, দখলে রেখেছে। ৪ নম্বর, যে ক্ষেত্রে অলরেডি নোটিশ পাওয়ার আগেই দলিল হাজির করে ফেলছে। ৫ নম্বর, তারা স্বীকার করছে আমরা দলিলটা হারায় ফেলছি। খুব গুরুত্বপূর্ণ অংশ চলতেছে কিন্তু সাক্ষ্য আইনে, মনে রাখবেন। এরপরে ৭৯ থেকে ১০০ ধারার ভিতরে যে ধারাগুলো আছে এগুলো তুলনামূলক কম গুরুত্বপূর্ণ, বুঝছেন? তাহলে ৭৯ থেকে ১০০ ধারার ভিতরে জায়গাগুলো তুলনামূলক কম গুরুত্বপূর্ণ, আর ১০০ থেকে ১১৪ ধারা এক ক্লাসে কমপ্লিট করা যায়। এরপরে আর ৩-৪টা ক্লাসে আমাদের সাক্ষ্য আইন শেষ হয়ে যাবে, চাপ নেওয়ার কোনো কিছু নাই। নেওয়ার পরে আমরা সাক্ষ্য আইনের আবার 2টা ক্লাসে রিভিশন শেষ করবো ইনশাল্লাহ। এরপর আমরা দণ্ডবিধি আইন শুরু করবো, ঠিক আছে? তাহলে একটা পার্টি তো আপনার জানুয়ারি ১ তারিখ থেকে ব্যাচ শুরু করবে, তাহলে ওটা শুরু হওয়ার সময় আপনাদের ফৌজদারি সাক্ষ্য আইন 2টা বড় আইন শেষ হয়ে গেছে, এই মুহূর্তে শেষ হয়ে যাবে প্রায়। তাহলে আপনার অনেকটা আগে আসছেন না ইনশাল্লাহ? আপনার যে আগে আসছেন এটা অনুধাবন করবেন যে আমরা কিন্তু প্রথম ব্যাচ, এই বছর আমার প্রথম স্থান 2 পদেই, এরা 2জনই আমার 2025 সালের প্রথম ব্যাচের স্টুডেন্ট ছিল। এটা কেন বলতেছি? শুরুতে যারা ক্লাসে অংশগ্রহণ করে এরা বেশি মনোযোগী থাকে ওনারা, এবং বেশি আগ্রহ থাকে, রেজাল্ট এখান থেকে বেশি হয়। এটা কিন্তু একটা লক্ষণীয় বিষয়, গত কয়েক বছর ইতিহাস তাই বলে। যারা একদম প্রথম থেকে শুরু করে দেয় তাদের সাথে পরবর্তী নতুনরা এসে আর কভার করতে পারে না, এত দূর যেতে পারে না। তারপরেও যাদের আগের গুলোতে গ্যাপ আছে ফৌজদারিতে বা সাক্ষ্য আইনে, এগুলা ওই নতুন বেঁচে গিয়ে আপনার ওইখানে কি হয়ে যাবে, ওইখানের ক্লাসগুলো আপনারা কন্টিনিউ পাবেন ইনশাল্লাহ। আপনাদের যেখানে জটিলতা আছে এগুলো সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের একটা সুবিধা। পরবর্তী হলো সাক্ষ্য আইনের ৬ নম্বরটা বলছি, এখতিয়ার এলাকার বাইরে। যে ক্ষেত্রে কি আদালতের এখতিয়ার এলাকার বাহিরে। পরবর্তী ধারা হলো সাক্ষ্য আইনের ৬৭ ধারা। উপস্থাপিত দলিলের লিখক বা স্বাক্ষরকারী বলিয়া কথিত লিখন বা স্বাক্ষর বা হস্তাক্ষরের কি প্রমাণ? তাহলে সাক্ষ্য আইনের ৬৭ ধারা কি প্রমাণ করতে হবে বলেন তো? প্রাথমিক সাক্ষ্যের প্রমাণ, মাধ্যমিক সাক্ষ্যের প্রমাণ, বস্তুগত সাক্ষ্যের প্রমাণ, দলিলের প্রমাণ, নাকি হাতের লেখার প্রমাণ? হস্তাক্ষর বা হাতের লেখার প্রমাণ। হস্তাক্ষর বা হাতের লেখা প্রমাণের জন্য সাক্ষ্য আইনের ভাষ্যতে কয়টা প্রক্রিয়া দেয়া আছে? 6টা প্রক্রিয়া দেয়া আছে। কি কি? যে ব্যক্তি দলিল লিখছে তার সাক্ষ্য দ্বারা, দলিলের যিনি প্রত্যয়নকারী তার সাক্ষ্য দ্বারা, 45 ধারার বিশেষজ্ঞের অভিমত দ্বারা, 47 দ্বারা পরিচিত ব্যক্তির অভিমত দ্বারা। আপনি এখানে আরো গভীরে লিখতে পারেন, সাক্ষ্য আইনের 45 দ্বারা বিশেষজ্ঞের অভিমত দ্বারা, সাক্ষ্য আইনের 47 দ্বারা পরিচিত ব্যক্তির অভিমত দ্বারা, সাক্ষ্য আইনের 73 দ্বারা তুলনার মাধ্যমে, কম্পেয়ার যেটাকে বলি আমরা, তাই না? আরেকটা হচ্ছে কি স্বীকৃতি দ্বারা, লিখনকারীর
স্বীকৃতি দ্বারা। সাক্ষ্য আইনের দ্বারা হলো ৬৭, ৬৮ দ্বারা যে দলিল সত্যায়ন করার দরকার, সত্যায়িত দলিল, সত্যি দলিল আমি বললাম, আমি স্বাক্ষর করলাম দলিলটা সত্য, এটা হলো সত্যায়িত, আমার নাম কি, আমি সত্যায়নকারী। আপনি মাহফুজ, আপনি সম্পত্তি লিখে দিয়েছেন কাকে, আয়েশা আপুকে, তাহলে এই ক্ষেত্রে দলিলের সাক্ষী হলো কি ফয়েজ এবং শরীফুল। তাহলে শরীফুল এবং ফয়েজ যে এই দলিলের সাক্ষী, আমরা হলাম কি, প্রত্যয়ন করছি, আমরা এই দলিলে প্রত্যয়ন করছি, স্বাক্ষর করছি যে হ্যাঁ দলিল কি হয়েছে, সম্পাদন হয়েছে। আর ফয়েজ আর শরীফুল এই দলিলে কি হলো, প্রত্যয়নকারী। বুঝছেন বিষয়টা? তাহলে দলিলের সাক্ষী যারা হলো প্রত্যয়ন, আর সাক্ষীদের যে এই স্বাক্ষর করলো, স্বাক্ষরকারীরা হলো প্রত্যয়নকারী। আর এই সত্যায়ন প্রত্যয়ন আপনি যদি একই জিনিস বুঝেন, নো প্রবলেম, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা হবে না এই নিয়ে। আর যারা এলএলবি এলএলএম করতেছেন, তারা এই বিষয় সম্পর্কে আলাদা একটা আইনি আছে, সম্পত্তি হস্তান্তর এবং বুদ্ধিদীপ্ত আইন, এটা আপনি ওইখানে ভালো অনেক জানতে পারবেন। আমাদের পুলিশের পদোন্নতি পরীক্ষার জন্য সত্যায়ন প্রত্যয়নটা খুব জরুরি না, জরুরি কি এই দলিলের সাক্ষীগুলা বা ভাষ্যের কথাগুলা। আচ্ছা, তাহলে এই সত্যায়নকারী সাক্ষী কি হাজির করতে হয় নাকি হাজির না করলেও চলে? উত্তর হলো হাজির করতে হয়। এমসিকিউ প্রশ্ন, যে দলিল আইনত সত্যায়ন করা প্রয়োজন, অন্তত পক্ষে কয়জন সত্যায়নকারী সাক্ষীকে আদালতে হাজির করতে হবে? একজন, দুইজন, নাকি তিনজন? একজনকে হাজির করতে হবে। একজনকে কি করতে হবে, হাজির করতে হবে। হাজির না করার কি কোনো সুযোগ, ব্যতিক্রম আছে? বলেন, ব্যতিক্রম আছে? আছে। যদি তিনি মারা যায়, যদি তিনি সাক্ষ্যদানের অযোগ্য হয়ে যায়, যদি তিনি এখতিয়ার এলাকার বাহিরে থাকেন, আছে। তারপর কোন কোন দলিলের ক্ষেত্রে প্রত্যয়নকারী সাক্ষী দরকার, কোন কোন দলিলে প্রত্যয়নকারী সাক্ষীর দরকার নাই। কয়টা দলিলে প্রত্যয়নকারী সাক্ষী দরকার? 3টা। বলেন সবাই, আমি বলবো না, আমার মনে নাই, বলেন। যদি মনে করেন মনে আছে, আমি বুধবারের ক্লাসটা কিন্তু মঙ্গলবারে নিচ্ছি, আপনারা জানেন এটা, তাই না? যাওয়ার পরে একটানা ক্লাস নিচ্ছি 5টা, বুধবারের ক্লাসটা কিন্তু মঙ্গলবারে নেওয়া হয়েছে। বৃহস্পতিবারে কোনো ক্লাস ছিলই না, শুক্রবারে ক্লাস বন্ধ ছিল, শনিবারে বন্ধ ছিল। তাহলে শনিবারে গতকালকের ক্লাসটা কিন্তু আজকে নিচ্ছি, তার মানে একটা ক্লাস কিন্তু মিস হয়েছে আপনাদের, কিন্তু মাঝখানে দিন গ্যাপ গেছে 3টা। আমার মনে থাকে এই বিষয়গুলা, যে গ্যাপ গেলেও ক্লাসগুলো আমি নিবো ইনশাল্লাহ। আপনাদের চেয়ে খারাপ লাগাটা আমার বেশি থাকে, কিন্তু মানুষ হিসেবে বিভিন্ন সুবিধা অসুবিধা থাকতে পারে, চাকরি করি, এই বিষয়গুলো একটু দেখতে হবে, তাই না? কারণ সবকিছু তো পরিবারের জন্য, এত কষ্ট করি, সবকিছু পরিবারের জন্য করি, তাই না? নিজের জন্য, পরিবারের জন্য, কিন্তু নিজের দিকে কখনোই আসলে তাকানোর সময় হয় না। কিন্তু পরিবারকে আমি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই, কারণ আমার লাইফে পরিবার হচ্ছে আমার কাছে সবার আগে, সবচেয়ে বেশি প্রায়োরিটি তাদেরকে দিই আমি। আপনারা ওইটা করবেন যদি সফল হতে চান, কারণ আপনার পরিবার সবার আগে। পরিবার ঠিক, আপনার সবকিছুই ঠিক থাকবে ইনশাল্লাহ, এবং রহমত বরকত এগুলো আপনার জন্য অনিবার্য, চলেই আসবে এগুলো ইনশাল্লাহ। স্ত্রীর সাথে যারা সবসময় লেগে থাকেন, এদের জীবনে সফল হওয়ার সম্ভাবনা একবারেই কম, বাস্তব কথা। যে সংসারে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়াঝাটি বেশি হবে, একটা আছে যে ভালোবাসা আমাদেরও হয়, একটু পরে পরে লাগে, আমাদের আবার ঠিক হয়ে যায়, কিন্তু মন থেকে ব্যাপক পরিমাণ আকর্ষণ একজন আরেকজনের প্রতি, এগুলো ব্যক্তিগত কথা হলেও এগুলা আমি আপনাদেরকে বলতেছি, আপনারা আমাদের চাইতেও ভালো, কিন্তু সম্পর্ক সুন্দর রাখবেন। দেখবেন আপনার জন্য রোজা রেখে দোয়া করবে, নফল নামাজ পড়বে, যে আল্লাহ তুমি আমার সাহেবকে, তুমি আমার স্বামীকে বরকত দাও, কবুল করে নাও, তাই না? দোয়া করতে থাকবে আপনার জন্য, এটা আপনার জন্য সফল হওয়ার একটা বিশাল ব্যাপার। এখন অনেকে বলবেন আমরা তো এখন বিয়ে করি নাই, তার আমরা কি করব, তাই না? সেটা আপনারা ব্যতিক্রম, আপনারা কি ব্যতিক্রম। আচ্ছা, প্রত্যয়নকারী বলছেন সবাই 3টা ক্ষেত্রে লাগবে। 100 টাকার উপরে বন্ধকের কোন দলিল, স্থাবর সম্পত্তির কোন দানপত্র দলিল, উইল বা ইচ্ছাপত্র। 5টা ক্ষেত্রে প্রত্যয়নকারী সাক্ষী না হলেও চলবে। কত বছরের উপরে দলিলের বয়স হলে, একাধিকবার এমসিকিউ প্রশ্ন হয়েছে, দলিলের বয়স কত বছরের উপরে হইলে প্রত্যয়নকারী সাক্ষীর প্রয়োজন নাই? 30 বছরের ঊর্ধ্বে হলে। বিরোধী পক্ষ কর্তৃক দলিল সম্পাদন যদি স্বীকার করে নেয় যথাযথভাবে। 3 নাম্বার, রেজিস্ট্রি দলিলের সম্পাদন
যথাযথভাবে স্বীকৃত হলে। বইয়ের ভাষায় কিন্তু দুইটাই না লেখা আছে, এটা আমরা সহজ করে দিছি। রেজিস্ট্রি দলিল যথাযথভাবে সম্পাদন স্বীকৃত হলে, নোটিশ মূলে মাধ্যমিক সাক্ষ্য মূল দলিল দাখিল না করলে যে ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্যের মাধ্যমে বিচার কার্যক্রম চলবে। তাহলে আমরা এক মূল দলিল কার কাছে আছে? আনোয়ার ভাইয়ের কাছে আছে। আমরা বলছি নিয়ে হাজির হন। মূল দলিল কি হাজির করছে? নো, হাজির করে নাই। তাহলে আমরা এখন আদালতে বিচার কার্যক্রম চলাইতেছি কি দিয়া? মাধ্যমিক সাক্ষ্য দিয়া। নরমালি কিন্তু এই ক্ষেত্রে প্রত্যয়নকারী সাক্ষী লাগতো এই দলিলে, কিন্তু যেহেতু ওরা আমাদের আদেশ অমান্য করছে, আর প্রত্যয়নকারীর দরকার নাই, মাধ্যমিক সাক্ষ্যই যথেষ্ট। আর এটা কি? উইল যদি প্রবেট হয়ে যায়, এই তো। এরপর আমরা আগে যে ধারাগুলো পড়ে আসছি, এখানে একটা গুরুত্বপূর্ণ ধারা ছাড়া পড়ছিল ওই দিন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ধারা, খুব সিম্পলি নিবেন, অনেক বড় ধারা। আমি শুধু সহজ বিষয়গুলো আপনাদেরকে 4টা বিষয় বলবো। এটা পরীক্ষা খুব আসার মতো একটা গুরুত্বপূর্ণ, মানে গত যে ক্লাসগুলো 3টা আমরা গত ক্লাসটা যে পড়লাম 65, 66, 67, এর চেয়েতেও মনে করেন গুরুত্বপূর্ণ অংশ হবে এটা। সাক্ষ্য আইনের 65 শর্ট আইপেন খ দ্বারা। ক লাগবে না, 65 শর্ট আইপেন ক লাগবে না, কোনো প্রশ্ন করতে পারবে না। এটা একটা বিশেষণ দ্বারা। বিশেষণ মানে মানে 65 খ ধারাটাকে বলছে যে পরবর্তী ধারাটা আপনারা দেখুন, এটার জন্য এই ধারাটা না দিলেও চলতো। তাহলে লাগবে কি? 65 খ। কি পড়বো? 65 কথা আমরা কি পড়বো? ডিজিটাল বা ইলেকট্রনিক রেকর্ডের প্রাসঙ্গিকতা, ডিজিটাল বা ইলেকট্রনিক রেকর্ডের গ্রহণযোগ্যতা। তাহলে প্রশ্নটা কিভাবে হবে? ডিজিটাল বা এই প্রশ্নটা যখন একবার পরীক্ষায় শুরু হবে, তখন টানা 2-3 বছর আসতে থাকবে, কিন্তু এখনো শুরু হয় নাই, হয়তো আগামী বছর শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। প্রশ্নটা কি আসবে? ডিজিটাল বা ইলেকট্রনিক রেকর্ড বলতে কি বুঝেন? ডিজিটাল বা ইলেকট্রনিক রেকর্ডের গ্রহণযোগ্যতা সম্পর্কে লিখুন। তাহলে ডিজিটাল বা ইলেকট্রনিক রেকর্ড কি গ্রহণযোগ্য হয়? উত্তর হলো সাক্ষ্য আইনের 65 খ দ্বারা ডিজিটাল বা ইলেকট্রনিক রেকর্ড গ্রহণযোগ্য হয়। এগুলো একটা বিস্তীর্ণ পড়া আছে এখানে। 65 খ এর 1, 2, 3, 4, 5 আছে। 65 খ এর 2 এর ক, খ, গ, গ আছে। এগুলা যদি এখন ওইভাবে বলতে চায়, পড়ার প্রতি অনীহা সৃষ্টি হবে, কোনো কাজেই লাগবে না। লাগবে কতটুকু? 65 খ এর 1 এবং 2। যদি মনে করেন 65 1ও পড়বেন না, তাতেও কোনো অসুবিধা নাই। 65 খ এর 2 যে 4টা কথা, এই 4টা কথা আপনাকে অবশ্যই পড়তে হবে। কথা 4টে কি? ডিজিটাল বা ইলেকট্রনিক রেকর্ড গ্রহণযোগ্য হওয়ার পূর্ব শর্ত কয়টি? বলেন, কয়টি পূর্ব শর্ত? 4টি। সাক্ষ্য আইনের 65 শর্ট আইপেন খ এর 2 এর ক, খ, গ, ঘ। আপনি ক, খ, গ, ঘ লেখার দরকার নাই, আপনি লিখবেন সাক্ষ্য আইনের 65 শর্ট আইপেন খ দ্বারা। তাহলে ডিজিটাল রেকর্ড ইলেকট্রনিক রেকর্ড বলতে কি বুঝেন? এটা যদি না বুঝতে পারেন, তাহলে ডিজিটাল বা ইলেকট্রনিক রেকর্ডের গ্রহণযোগ্যতা বোঝার প্রশ্নই আসে না। মামুন, পরে ক্লাবে যাবি? যা, দরকার ক্লোজ করে দাও, আমি আসতেছি। আচ্ছা আচ্ছা, আমার গাড়িটা বাইরে রাখা আছে না? আচ্ছা বন্ধু, সাক্ষ্য আইনের 65 খ। তাহলে ডিজিটাল বা ইলেকট্রনিক রেকর্ড এর গ্রহণযোগ্যতা যদি আমরা পড়ি, আমাদেরকে জানতে হবে ডিজিটাল বা ইলেকট্রনিক রেকর্ড কাকে বলে। এখন কি এটা আবার নতুন করে পড়াইতে হবে? আলাউদ্দি ভাই, ডিজিটাল বা ইলেকট্রনিক রেকর্ড কি আবার পড়াইতে হবে? বলেন। যারা বলছেন যে পড়ান, তারা খুবই অলস ব্যক্তি, তাদের জন্য কিন্তু কি বিপদ সংকেত। কেন? তাহলে আপনি আগের পড়া যদি আবার এসে নতুন করে পড়াইতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা আগাইতে পারবো না। যে সমস্ত রেকর্ড ডিজিটাল বা ইলেকট্রনিক উপায়ে প্রস্তুত, ডিজিটাল বা ইলেকট্রনিক উপায়ে সুরক্ষিত সংরক্ষিত সমস্ত রেকর্ড গুলাকে বলা হয় ডিজিটাল বা ইলেকট্রনিক রেকর্ড। আমার এই মোবাইল ফোনের ভিতরে যদি কোনো রেকর্ড থাকে এটা, যদি আমার ল্যাপটপে কোনো রেকর্ড থাকে এটা, যদি সিসিটিভি ফুটেজের কোনো রেকর্ড থাকে এটা, বুঝতে পারছেন? তাহলে আপনার মোবাইলের রেকর্ড গুলো ছবি আমরা মোবাইলে ডিজিটাল উপায়ে না, সংরক্ষিত ডিজিটাল উপায়ে হচ্ছে। কম্পিউটারে আমরা টাইপ করতেছি, এটা একটা ডিজিটাল ডিভাইস না? ডিজিটাল ডিভাইস। ক্যামেরায় ছবি তুলতেছেন,
তাই না? ভিতরে রেখে দিয়েছেন সংরক্ষণ করে। এগুলো ডিভাইস গুলা কি? এগুলো ডিজিটাল ডিভাইসের মাধ্যমে তৈরি করা ডিজিটাল বা ইলেকট্রনিক রেকর্ড। তাহলে এই রেকর্ডটা কি আপনি আদালতে বিচার কার্যক্রমে প্রয়োজন হয় কিনা? ব্যাপকভাবে প্রয়োজন হয়। বর্তমান কার্যক্রমে, বর্তমান বিচারিক কার্যক্রমে সাক্ষ্য, দালিলিক সাক্ষ্যের চাইতেও গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হলো কি? ডিজিটাল বা ইলেকট্রনিক রেকর্ড। কিভাবে বুঝবেন? এটা বিচারকগণ অনুধাবন করছে বিদায় সাক্ষ্য আইনের 2022 সালের 20 নম্বর আইন দ্বারা সাক্ষ্য আইনের সংশোধনী অধ্যাদেশ করতে হয়েছে, একটা সংশোধনী আইন করতে হয়েছে। কেন? কারণ বিচার কার্যক্রমে বিচারকরা হিমশিম খাচ্ছে, দেখে সাক্ষ্য আইনের সাথে মিল পড়তেছে না এই কথাগুলা, এই জন্য এই আইনটা সংশোধন করতে হয়েছে। এখন আপনাকে ডিজিটাল রেকর্ডটা কোন আইনে দেখাবে বলেন? এই যে মোবাইল ফোনের ছবিটা, এটা কি মৌখিক সাক্ষ্য দেখাবে, নাকি দালিলিক সাক্ষ্য দেখাবে, নাকি বস্তুগত সাক্ষ্য দেখাবে? কোনটার সাথেই তো মিলে না। এই জন্য তৈরি করতে হয়েছে ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক রেকর্ড। এটার জন্য সংজ্ঞাও দেওয়া হয়েছে, এটা প্রাসঙ্গিকতা বা গ্রহণযোগ্যতা দেওয়া হয়েছে। তাহলে ডিজিটাল রেকর্ড গ্রহণযোগ্যের পূর্ব শর্ত কয়টা বলেন? 4টা। একদম সিম্পলি কথাগুলো নেবেন। আমি হ্যান্ডনোট একদম ছোট করে লিখে দিছি, এর চেয়ে আরো আমি শর্ট করে ক্লাসে বলবো আপনাদেরকে। রেকর্ডটা যখন প্রস্তুত করা হয়েছে, তখন এই ডিভাইসটা, এই কম্পিউটারটা, এই মোবাইলটা কোনো আইনানুগভাবে কোনো ব্যক্তির নিয়ন্ত্রণে ছিল। কার নিয়ন্ত্রণে ছিল? আপনার অফিসের যে কম্পিউটারের যে তথ্যগুলা, আপনি কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করেন, যে তথ্যটা আপনি তৈরি করলেন, এই তথ্যটা, আচ্ছা তুই যাবি কিনা, চলে যাস না কিন্তু, এই তথ্যটা কি কোন আইনানুগভাবে ব্যক্তির নিয়ন্ত্রণে ছিল না যখন তৈরি করা হয়েছে? হ্যাঁ, মানে হঠাৎ করে আপনি একটা রেকর্ড তৈরি করে ফেলবেন, নিয়ে আদালতে দেখাই দিবেন, এরকম কিন্তু হবে না। তাহলে প্রথম শর্ত হলো, এই রেকর্ডটা যখন প্রস্তুত করা হয়েছে, তখন এই ডিভাইসটা, এই কম্পিউটারটা, এই মোবাইলটা, এই সিসিটিভি ফুটেজটা কোনো আইনানুগভাবে কোনো ব্যক্তির নিয়ন্ত্রণে ছিল বা নিয়ন্ত্রণাধীন ছিল। এটা হলো 1 নম্বর শর্ত। নাম্বার 2, এটা কি করতে হবে? এই রেকর্ডটা আমার পরবর্তী কাজে লাগবে, কোন মামলার কার্যক্রমে বিচার্য বিষয় এরকম না। এটা একটা স্বাভাবিক কাজকর্ম বা নিয়মিত বা স্বাভাবিক কোর্সের কি ছিল? স্বাভাবিক একটা কোর্সের অংশ ছিল এটা। কয় নাম্বার এটা? 2 নাম্বার। কয় নাম্বার এটা? 2 নাম্বার। বুঝছেন? আমি এখন অফিসে যে কাজ করি, ধরেন আমার কম্পিউটারে ফাইল আছে, পোস্টিং ফাইল, একটা আছে আপনার কি ছুটি ফাইল আছে না? এগুলা কি আমি ইচ্ছে করে তৈরি করতেছি নাকি স্বাভাবিক কাজের অংশ? এটা স্বাভাবিক একটা কাজের অংশ ছিল। 3 নাম্বার, আমি আদালতে বললাম এটা একটা ডিজিটাল রেকর্ড। আদালত দেখবে যখন এই ডিজিটাল রেকর্ডটা প্রস্তুত হয়েছে, যে ডিভাইসের মাধ্যমে, যে কম্পিউটারের মাধ্যমে প্রস্তুত হয়েছে, ওই সময় ওই ডিভাইসটা কি সঠিক ছিল কিনা, এটা সচল ছিল কিনা। বুঝাইতে পারছি? কি ছিল কিনা? সচল ছিল কিনা। এই কথাগুলো আরো গভীরে পেঁচাইছে, কিন্তু এটার মূল নির্যাস হলো এতটুকু কথা। নাম্বার 4, যে রেকর্ডটা, ডিজিটাল রেকর্ডটা, ইলেকট্রনিক রেকর্ডটা আদালতে বিচারিক কার্যক্রমে উপস্থিত করা হয়েছে, এটা কি আসলে ওই মূল যে রেকর্ড, ওই রেকর্ডেরই অংশ কিনা, ওইটা কি ওই রেকর্ডটাই কিনা, ওইটা কি ওই রেকর্ড থেকে প্রস্তুতকৃত কিনা। যদি 4টে বিষয় মিলে যায়, তখন এই ডিজিটাল রেকর্ড আদালতে বিচার কার্যক্রমে কি হবে? গ্রহণযোগ্য হবে। সাক্ষ্য আইনের 65 সডাইপেন খ দ্বারা। আলিয়াসগুল ভাই, কথা বোঝা যায়? বোঝা যায়? তাহলে কি বললাম? ডিজিটাল রেকর্ড গ্রহণযোগ্য হওয়ার পূর্ব শর্ত কয়টা? 4টা। কি কি? যখন রেকর্ডটা প্রস্তুত করা হয়েছে, তখন এই ডিভাইসটা একটা আইনানুগভাবে কোনো ব্যক্তির নিয়ন্ত্রণে ছিল, নাম্বার 1। নাম্বার 2, এটা স্বাভাবিক কোনো কাজকর্মের বা একটা কোর্সের অংশ ছিল। 3 নাম্বার, যখন এই রেকর্ডটা তৈরি করা হয়েছে, যে ডিভাইসের মাধ্যমে তৈরি করা হয়েছে, বলতেছেন এটা কত তারিখ? 18 তারিখে সিসিটিভির ফুটেজ। তখন দেখতে হবে যে আসলে 18 তারিখে এখানে কোনো সিসিটিভির ফুটেজ ছিল কিনা বা সচল ছিল কিনা। তারপরে কি, এই রেকর্ডটা কোথা থেকে আসছে? যে এটা আমার রেকর্ডটা ধরেন প্রিন্ট করে আদালতে হাজির করছি ছবিগুলা, তখন দেখবে এটা কি আসলে শরীফুলের হাতের যে ডিভাইস, এটা কি এই ডিভাইস থেকেই কি নেওয়া হয়েছে কিনা। এই 4টা বিষয় যদি ঠিক থাকে, তাহলে সেই ক্ষেত্রে ডিজিটাল বা ইলেকট্রনিক রেকর্ড গ্রহণযোগ্য হবে। খুব গুরুত্বপূর্ণ ধারা কিন্তু এটা। সাক্ষ্য আইনে 65 কত ধারা?
খ দ্বারা। পারবেন? বলতে পারবেন? কি বললাম? ডিজিটাল বা ইলেকট্রনিক রেকর্ড বলতে কি বুঝেন? ডিজিটাল বা ইলেকট্রনিক রেকর্ডের গ্রহণযোগ্যতা সম্পর্কে লিখুন। তাহলে 3 দ্বারাই সংজ্ঞা, গ্রহণযোগ্যতা হলো 4টা। আমি একবার বলবো, আপনারা সবাই আপনাদের জায়গা থেকে বলবেন। ওকে? প্রথমে কি, কোনো ব্যক্তির বা কোনো কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন ছিল কিটা এই রেকর্ডটা যখন তৈরি করা হয়েছে। ডিজিটাল বা ইলেকট্রনিক রেকর্ডটা যখন তৈরি প্রস্তুত হয়েছে তখন কোথায় ছিল? এটা কোন আইনানুগ কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে ছিল। 2 নাম্বার, এটা কি ইচ্ছাকৃত করা হয়েছে, পরিকল্পিত হবে, নাকি এটা স্বাভাবিক কর্মের একটা অংশ ছিল, কোর্সের একটা অংশ ছিল? 3 নাম্বার, দেখতে হবে এই ডিভাইসটাকে আসলে তখন কি ছিল, সঠিক ছিল কিনা, ত্রুটি মুক্ত ছিল কিনা। এখানে আরো কথা আছে, যদি ত্রুটি যুক্ত থাকতো তখন শর্ত আছে, এটা আমাদের দরকার নাই। 4 নাম্বার, মূল রেকর্ড থেকে প্রস্তুত কিনা, এটা মূল রেকর্ড থেকে এটা হাজির করা হয়েছে কিনা। যদি 4টা বিষয় সঠিক থাকে তাহলে ডিজিটাল বা ইলেকট্রনিক রেকর্ড কি হবে, গ্রহণযোগ্য হবে। দ্বারা হলো সাক্ষ্য আইনের 65 খ দ্বারা। বলেন সবাই 4টা কথা মিলান। মিলে হাত উঠান, যদি মিলে যায় হাত উঠান, যে মিলছে আপনার, একটু হাত উঠান। 4টা কথা বলতে পারছি। তাহলে অতি সংক্ষিপ্ত কথা কি, কোন কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে ছিল, স্বাভাবিক কোর্সের অংশ ছিল, ডিভাইসটি সঠিক ছিল এবং মূল রেকর্ড থেকে তৈরি ছিল বা তৈরি হয়েছে, তাহলে হবে এটা। এরপর আরেকটা দ্বারা সংশোধনী আছে, এটা হলো সাক্ষ্য আইনের 67 শ টাইপ এন্ড ক দ্বারা। তাহলে সাক্ষ্য আইনের 67 দ্বারা আলোচনা হলো কি, হস্তাক্ষরের প্রমাণ। তাহলে 67 কতে কি, ডিজিটাল স্বাক্ষরের প্রমাণ। কিসের প্রমাণ? ডিজিটাল স্বাক্ষরের প্রমাণ। নতুন করে ভিতরে কিচ্ছু পড়ার দরকার নেই। তাহলে আপনার ভিতরে কি বলছে দেখবেনই না আপনার। তাহলে ধারার সাথে সংশোধনীর যে ধারাগুলা মিলাছে কিনা, মিলাছে, মিলাছে না? কেমন? 67 দ্বারা কিসের প্রমাণ? হস্তাক্ষর বা হাতের লেখার প্রমাণ। আর 67 কিতে কি, ডিজিটাল স্বাক্ষরের প্রমাণ। যেমন 22 দ্বারা কি, দলিল সম্পর্কে স্বীকৃতি দেওয়া যায়। 22 কতে কি, কোন কি সম্পর্কে, ডিজিটাল রেকর্ড সম্পর্কে কি করা যায়, যখন স্বীকৃতি প্রদান করা যায়। তাহলে কথাগুলোর সাথে ডিজিটাল শব্দগুলো শুধু যুক্ত হবে। তাহলে 67তে হস্তাক্ষর প্রমাণ, তাহলে ডিজিটাল স্বাক্ষর আছে না? ডিজিটাল স্বাক্ষর যদিও আমাদের প্রশ্ন এইভাবে করে না। তাহলে ডিজিটাল স্বাক্ষরের প্রমাণ হলো স্বাক্ষরের ক দ্বারা, 67 দ্বারা। যদি কোনো ডিজিটাল স্বাক্ষর বোঝানো হয় এই ব্যক্তির, এই কর্তৃপক্ষের, তাহলে যে এই স্বাক্ষরটা আসলে এই কর্তৃপক্ষেরই, এই কথা অবশ্যই কি করতে হবে, প্রমাণ করতে হবে। 67 শ টাইপের কত দ্বারা, ক দ্বারা। ডিজিটাল, এই মর্মে আরেকটা কথা আগেই বলে দেই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। হস্তাক্ষর প্রমাণ 67, ডিজিটাল স্বাক্ষর প্রমাণ 67 ক। আর এই ডিজিটাল স্বাক্ষরটা যাচাইকরণের প্রমাণ, ডিজিটাল স্বাক্ষর যাচাইকরণের প্রমাণ 73 শ টাইপের ক দ্বারা। আজকে পড়বো না 73 কত, ক। এখন আপনি হস্তাক্ষরের প্রমাণ 67, ডিজিটাল স্বাক্ষরের প্রমাণ 67 ক। আবার এই ডিজিটাল স্বাক্ষর যদি, আবার এই ডিজিটাল স্বাক্ষর যদি যাচাই করে, তাহলে ডিজিটাল স্বাক্ষর এই যাচাইকরণের প্রমাণ 73 কত দ্বারা, ক দ্বারা। সাক্ষ্য আইনের সংশোধনীর ভিতরে কয়েকটা জায়গা গুরুত্বপূর্ণ। 3 ধারার বস্তুগত সাক্ষ্য, ডিজিটাল বা ইলেকট্রনিক রেকর্ড, ডিজিটাল বা ইলেকট্রনিক রেকর্ড। তারপরে সাক্ষ্য আইনের 65 খ, গুরুত্বপূর্ণ অংশ। সাক্ষ্য আইনের 73 ক ক, এই সংশোধনগুলো গুরুত্বপূর্ণ। সাক্ষ্য আইনের 85 ক ক গ, এই অংশগুলো একটু গুরুত্বপূর্ণ। আমি পরবর্তীতে সাক্ষ্য আইন শেষ হলে আমি সংশোধনী শুধু একটু আলোচনা করব, যে আপনাদের এই সংশোধনীগুলো নিয়ে অনেকের হয়তো জটিলতা হতে পারে, যে এই সংশোধনীগুলো আছে। এরপরে হলো সাক্ষ্য আইনের দ্বারা
69 দ্বারা, নাকি? তাই না ফরহাদ ভাই, ফাহাদ ভাই? 69 দ্বারা। 68 পর্যন্ত তো ছিল, তাহলে দ্বারা হলো কত? 69। তাহলে প্রত্যয়নকারী সাক্ষী লাগবে লাগবে না, হাজির করতে হবে, এটা দ্বারা কত? 68 দ্বারা। যে ক্ষেত্রে প্রত্যয়নকারী সাক্ষী পাওয়া যায় না, সেই ক্ষেত্রে কিভাবে দলিল প্রমাণ করবেন? হতে পারে না 68-তে বলছে না যে প্রত্যয়নকারী সাক্ষীকে নাও পাওয়া যাইতে পারে? কেন? মারা গেছে, হারাই গেছে, এখতিয়ার এলাকার বাইরে চলে গেছে। তাহলে আপনি দলিল কিভাবে প্রমাণ করবেন? তাহলে প্রমাণ করতে হবে এই দলিলে স্বাক্ষরকারী যারা, দলিলের প্রত্যয়নকারী এবং দলিল সম্পাদনকারী, তাদের হস্তাক্ষর বা তাদের হাতের লেখা প্রমাণ করতে হবে। আমি শরীফুল মারা গেছি, আপনি ফাহাদ বলতেছেন এটা শরীফুলের হাতের লেখা, তাহলে আমার হাতের লেখা প্রমাণ করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যে পড়ে আসছি। কয়টা প্রক্রিয়া প্রমাণ করা যায়? 6টা প্রক্রিয়ায়। তাহলে সাক্ষ্য আইনের 69 দ্বারাই বলতেছে যে ক্ষেত্রে দলিলের প্রত্যয়নকারীদেরকে সাক্ষীকে খুঁজে পাওয়া যায় না অথবা বিদেশে অবস্থান করতেছে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে দলিল প্রমাণ করতে হবে কি? দেখতে হবে দলিল যে লিখছেন সম্পাদনকারী, দলিলের যারা সাক্ষী, তাদের স্বাক্ষর এবং সম্পাদনকারী স্বাক্ষর কি এক এক কিনা। তাহলে বলা হয়েছে কার? শরীফুলের স্বাক্ষর। এখন শরীফুল তো নাই, চলে গেছে আমেরিকা। তাহলে আমি আমেরিকা চলে গেলে বাংলাদেশ থেকে কি প্রমাণ করতে পারবে কিনা হস্তাক্ষর? কোন মৃত ব্যক্তির হস্তাক্ষর প্রমাণ করা যায় কিনা? মৃত ব্যক্তির হস্তাক্ষর প্রমাণ করা যায়। তাহলে 69 দ্বারা সংক্ষিপ্ত আলোচনা কি? যে যে ক্ষেত্রে সত্যায়নকারী সাক্ষীদেরকে খুঁজে পাওয়া যায় না, সেই ক্ষেত্রে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে বলা হয়েছে স্বাক্ষরটা শরীফুলের, দলিলটা লেখছে কে? মাসুম। আসলে কি এই স্বাক্ষর শরীফুলের কিনা? আসলে কি এই মাসুমটা, আসলে কি এই সম্পাদনকারী মাসুম কিনা? তাহলে তাদের কি প্রমাণ করতে হবে? এখানে হস্তাক্ষর বা হাতের লেখা প্রমাণ করতে হবে। কথা বুঝাইতে পারছি? দ্বারা কত? সাক্ষ্য আইনের 69 দ্বারা। এত গভীরে নেওয়ার দরকার নাই, শুধু এতটুকু বুঝেন। তাহলে 69 দ্বারা পড়াটা কি? হাফিজ ভাই বুঝছেন আপনি কি বলছি? কি বলছি বুঝেন নাই? তাহলে দলিলের সাক্ষী কে? একটা দলিলের সাক্ষী শরীফুল, আর কে? হাফিজ। আমরা দুজন দলিলের সাক্ষী। তাহলে আমরা 68 দ্বারাই পড়ে আসছি না যে কিছু কিছু দলিলের ক্ষেত্রে সাক্ষী লাগবে? লাগবে কিনা? কয়টা ক্ষেত্রে? 3টা ক্ষেত্রে। 100 টাকার দলিল, দান 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 সূত্রে কোন দলিল, আর হলো উইল। এখন উইলের যে দলিল, এই দলিলের সাক্ষী লাগে। এখন আপনার সাক্ষীদেরকে খুঁজে পাইতেছেন না, তখন কি করবেন? তখন প্রমাণ করতে হবে যে দলিলের যে সাক্ষী যারা বলা হইতেছে কে? হাফিজ এবং শরীফুল। দেখেন তো এই স্বাক্ষরটা কি আসলে হাফিজের কিনা, এই স্বাক্ষরটা কি আসলে শরীফুলের কিনা। এই কথাটা কত দ্বারা? 69 দ্বারা। কিভাবে প্রমাণ করবে? এখন শরীফুলের ভাই এসে বলবে যে হ্যাঁ এটা তো শরীফুলের হাতের লেখা। দ্বারা কত? 47। কত? 47। তাহলে ইতিমধ্যে তো আমরা পড়ে আসছি। বলবে এই লেখা কি আসলে শরীফুলের কিনা? তখন কে বলবে? তখন বলবে যারা দলিল দেখছিল লেখার সময় বলবে হ্যাঁ আমি দেখছিলাম, হাফিজ স্বাক্ষর করছে। কিসের দ্বারা? ওই যে আবার প্রত্যয়নকারীদের স্বাক্ষর দ্বারা। এইভাবে আর কি। তাহলে 69 দ্বারা কথা কি? যে দলিলের প্রত্যয়নকারীদেরকে পাওয়া না গেলেও, সত্যায়নকারীদেরকে পাওয়া না গেলেও দলিল প্রমাণ করার জন্য তাদের হাতের লেখা অবশ্যই কি করতে হবে? প্রমাণ করতে হবে যে হস্তাক্ষর গুলো তার কিনা, এটা আসলে হাতের লেখাটা তার কিনা দলিলে। 69। আর 70 দ্বারা সাক্ষ্য আইনে 70 দ্বারা হলো 68 দ্বারার ব্যতিক্রম দ্বারা, বিপরীত দ্বারা। কি? 68 দ্বারা দলিল প্রমাণ করার জন্য অবশ্যই কি করতে হয়? দলিলের প্রত্যয়নকারী সাক্ষীদেরকে হাজির করতে হয়। হাজির যদি না করে তাহলে বিরোধী পক্ষ কি বলবে? যে আমরা মানি না, এটা সে দলিলে স্বাক্ষর করে নাই। তাহলে সাক্ষ্য আইনে 70 দ্বারা বিরোধী পক্ষ যাই বলো, 68 দ্বারা যে ব্যক্তিরা আছে তাদেরকে যদি হাজিরও না করে, বা আরো সহজ যদি বলি, সাক্ষ্য আইনে 70 ধারার মূল আলোচনার বিষয়বস্তু হলো দলিল সম্পাদনকারীর স্বীকৃতি দ্বারা দলিল প্রমাণ করা যায়। কি দ্বারা? স্বীকৃতি দ্বারা। মানে তারা স্বীকৃতি দিছে। হ্যাঁ, আরো সহজ উদাহরণ দেই। দলিল সম্পাদন করছে কে? একজন ব্যক্তি লিপিবদ্ধ করছে। দলিলের সাক্ষী কে? দলিলের সাক্ষী হলো ধরেন হারুন ভাই এবং হচ্ছে হাসান ভাই, হাসান লতিফ ভাই, দুইজন দলিলের সাক্ষী। এখন বিরোধী পক্ষ বলতেছে যে না, এই দলিলে হারুন এবং হাসান কি করে নাই? স্বাক্ষর করে নাই। কিন্তু হারুন এবং হাসান কি করছে? স্বীকৃতি দিছে যে এই দলিলে আমরা স্বাক্ষর করছি। তাহলে হাসান এবং হারুন স্বীকৃতি দিছে না? তাহলে তাদের স্বীকৃতি দ্বারাও কি করা যায়? এই দলিল প্রমাণ করা যায়। দ্বারা কত? সাক্ষ্য আইনের 70 দ্বারা। সাক্ষ্য আইনের 70 দ্বারা। তাহলে স্বীকৃতি দ্বারা কি দলিল প্রমাণ করা যায়? স্বীকৃতি দ্বারা কত দ্বারা প্রমাণ করা যায়?
যে পক্ষ বলবে, বিরোধী পক্ষ বলতেছে আমরা মানি না, এটা তারা স্বাক্ষর করে নাই, তখন যাদের দলিলে স্বাক্ষর প্রত্যয়নকারী তারা যদি স্বীকৃতি দেয় যে আমরা করছি, তাহলে তাদের স্বীকৃতি দ্বারা দলিল প্রমাণ করা যায়। আমরা এখন পড়তেছি কি মূলত দলিল প্রমাণের বিষয়, কি দালিলিক বিষয়, অর্থাৎ দালিলিক সাক্ষ্য সম্পর্কে পড়তেছি। সাক্ষ্য আইনের ধারা কত? 70। এটা ধারা কত বললাম? স্বীকৃতি দ্বারা দলিল প্রমাণ করা যায়, ধারা কত? 70। এত চাপ নেওয়ার দরকার নাই, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ অংশগুলো আমরা মোটামুটি পড়ে ফেলছি, প্রশ্নমুখী কথাগুলো। এখন এই 69, 70, 71, 72, 73 এগুলা মোটামুটি গুরুত্বপূর্ণ ধারা, কিন্তু আমি বলে দিই কিন্তু প্রত্যেকটা ধারার আগে, ঠিক আছে, যে প্রশ্ন করতে পারে। আচ্ছা, তবে 65, 65 ক 66, 67, 68 মতো এতটা গুরুত্বপূর্ণ না। আচ্ছা, এরপরে ধারা হলো সাক্ষ্য আইনের 71। এখন দলিলের স্বাক্ষরকারী কে ছিল? হারুন আর কে? হাসান। তারা কিন্তু সাক্ষী, তাহলে তারা স্বীকৃতি দিচ্ছে যে আমরা দলিলে স্বাক্ষর করছি, এরকম না বিষয়টা প্রমাণ হইছে। এখন হারুন আর হাসান অস্বীকার করে ফেলছে স্বাক্ষর দেওয়ার পরেও। কি করছে? বলে না আমরা দলিলে সাক্ষী ছিলাম না। এখন একটা পক্ষ বিপদে পড়ছে কিনা, দলিলটা আমার পক্ষে ছিল, এখন হারুন এবং হাসান অস্বীকার করে ফেলছে, না না শরীফুলকে যখন এই দলিল লিখে দেওয়া হয়েছিল সম্পত্তি, আমরা সাক্ষী হিসেবে ছিলাম না, তাহলে আমি বিপদে পড়ছি না? ভাষ্যটা লিখবেন, এইভাবে বলা আছে। তখন একটা পক্ষ কিন্তু কঠিন বিপদে পড়ে যায়। আমি জানি হাসান এবং হারুন স্বাক্ষর করছে, এখন তারা অস্বীকার করে ফেলছে, তাহলে স্বীকার করছে কত দ্বারাই? 70 দ্বারা। অস্বীকার করছে কত দ্বারাই? 71 দ্বারা। এই দুইটা দ্বারা কিন্তু রিলেটেড। তাহলে অস্বীকার করলে এখন কি করবে? তখন অন্য সাক্ষী দ্বারা দলিল প্রমাণ করতে হবে, অন্য সাক্ষ্য দ্বারা। অন্য সাক্ষ্য মানে কি? দলিল প্রমাণের, হাতের লেখা প্রমাণের যে অন্য প্রক্রিয়াগুলো আছে, তখন হারুন এবং হাসানের হস্তাক্ষর প্রমাণ করাইতে হবে। এটা বিশেষজ্ঞের মাধ্যমে হোক, 45 আর 47 দ্বারা পরিচিত ব্যক্তির মাধ্যমে হোক, অথবা সাক্ষ্য আইনের দ্বারা তুলনার মাধ্যমে হোক, অন্য সাক্ষ্য দ্বারা কি করতে হবে? দলিল প্রমাণ করাইতে হবে। দ্বারা হলো সাক্ষ্য আইনের 70 দ্বারা। কত দ্বারা? 71 দ্বারা। এখন বোঝার চেষ্টা করুন প্রশ্নটা কি হবে। দলিলের প্রত্যয়নকারী সাক্ষী যদি দলিল সম্পাদন স্বীকার করে অথবা অস্বীকার করে, তাহলে দলিলের আইনগত ফলাফল কি? যদি শুনতে পাচ্ছি, শোনা যাচ্ছে? আচ্ছা, তাহলে দলিল সম্পাদন, দলিলের বিষয়ে সত্যায়নকারী সাক্ষী যদি স্বীকার করে বা অস্বীকার করে, তাহলে কি পদ্ধতি অবলম্বন করতে হবে? স্বীকার করলে প্রমাণ হয়ে যাবে কত দ্বারাই? 70 দ্বারা। অস্বীকার করলে অন্য কোন সাক্ষী দ্বারা দলিল কি করাইতে হবে? প্রমাণ করাইতে হবে, বা হস্তাক্ষরের মাধ্যমে এই দলিল প্রমাণ করাইতে হবে। দ্বারা হলো সাক্ষ্য আইনের কত দ্বারা? 71 দ্বারা। কত? 71 দ্বারা। 70 এবং 71 বুঝছেন? তাহলে আপনার এই কোন সাক্ষীগুলা ভালো বলেন? 70 এবং 71-এর ভিতরে কোন প্রত্যয়নকারী ব্যক্তিগুলা ভালো মানুষ? 70 ধারার গুলা না 71 ধারার গুলা? 70 ধারা যারা সাক্ষ্য দিছে তারা বলছে হ্যাঁ আমরা দিছি, আর 71 ধারারা কি করছে? মিথ্যা বলছে। সম্পাদন করার পরেও, দলিলে স্বাক্ষর দেওয়ার পরেও তারা অস্বীকার করতেছে, না কি করতেছে? আমরা স্বাক্ষর করি নাই, অথবা ভুলে গেছে, আমাদের মনে নাই। কি করছি? ভুলে গেছি, মনে পড়ে না, 20 বছর আগের কথা, 20 বছর আগের মনে নাও থাকতে পারে। তখন কি করতে হবে? অন্য সাক্ষ্য দ্বারা এই দলিলগুলা প্রমাণ করাইতে হবে। তাহলে বলতেছে অন্য সাক্ষ্য মানে কি? তাহলে দেখতে হবে আসলে তাদের হাতের লেখা হস্তাক্ষর ঠিক আছে কিনা। 71। আর 72 দ্বারা হলো যে দলিল আইনত সত্যায়ন করা বা সত্যায়িত করার কোনো কি নাই, প্রয়োজন নাই, এই দলিল যদি আদালতে সত্যায়িত করে উপস্থিত করেন, তাহলে এটা কি সত্যায়িত দলিল হিসেবে গণ্য হবে নাকি অসত্যায়িত দলিল হিসেবে গণ্য হবে? অসত্যায়িত দলিল হিসেবে গণ্য হবে। বুঝেন নাই কথাটা? যেমন সহজ উদাহরণ হলো এটা, আমরা যারা ভর্তি হয়েছি আগে এসএসসি পাস করে ভর্তি হয়েছি না চাকরিতে, এখন আপনি অনার্সের বা মাস্টার ডিগ্রি সার্টিফিকেট দিয়ে ভর্তি হয়েছেন, তাহলে আপনি কি এসএসসি পাসের কনস্টেবল হিসেবে গণ্য নাকি মাস্টার্স পাস কনস্টেবল হিসেবে গণ্য? স্বাভাবিকভাবে সার্কুলারটা আমাদের কি এসএসসি পাস। আপনি এসএসসি পাস হইলে চাকরি হবে, মাস্টার্স পাস যে সাথে দিলে যোগ করলে করতে পারেন, সেটা ভিন্ন কথা। আপনি এসএসসি পাস হিসেবে কি হবেন? মেট্রিক পাস হিসেবে গণ্য হবেন। তাহলে 72 দ্বারা বলছে কিছু দলিল আছে সত্যায়ন করার দরকার নাই,
বা প্রত্যয়নকারী লাগে না, লাগে না কোনগুলোর ক্ষেত্রে? ওই যে আমরা 68 দ্বারা 62 পড়ে আসছি 5টা ক্ষেত্রে, লাগে লাগে না। তাহলে যে ক্ষেত্রে কোনো দলিলের সত্যায়ন করারই প্রয়োজন নাই, আপনি এই দলিল সত্যায়ন করে আদালতে হাজির করছেন সত্যায়িত করে, তাহলে এটা কি আদালত সত্যায়িত দলিল হিসেবে ধরে নিবে? এটা অসত্যায়িত দলিল হিসেবে কি হবে? গণ্য হবে। ধারা কত দ্বারা? সাক্ষ্য আইনের 72 দ্বারা। কত দ্বারা? 72 দ্বারা। বুঝেন নাই কথাটা? বুঝছেন? ধরেন আপনাকে বলা হয়েছে তুমি যদি 5 কিলোমিটার দৌড়ো তোমাকে 100 টাকা দেওয়া হবে। এখানে 10 মানে 5 কিলোমিটার দৌড়লে 100 টাকা দেওয়া হবে, বা 5 কিলোমিটারের বেশি। কারণ 5 কিলোমিটারের বেশি যদি আপনি 15 কিলোমিটার ধরেন, বলা হয়েছে না যে আপনাকে 200 টাকা দেওয়া হবে, 100 টাকাই থাকবে। তাহলে 5 কিলোমিটার দৌড়লে হবে, বেশি দৌড়তে হবে না। তাহলে অসত্যায়িত দলিল যেটা, এটা সত্যায়ন করে তুললেও দরকার নাই, এটা অসত্যায়িত দলিল হিসেবে কি হবে? গণ্য। 73 ধারাটা গুরুত্বপূর্ণ। কিরকম গুরুত্বপূর্ণ? সাক্ষ্য আইনের 73 দ্বারা আলোচনার প্রেক্ষাপট হলো, সাক্ষ্য আইনের 73 দ্বারা কি আমরা ইতিমধ্যে পড়ে আসছি? কোন দ্বারাই পড়ে আসছি? মনে পড়ে? বলেন, সাক্ষ্য আইনের 73 দ্বারা আমরা কত দ্বারাই পড়ে আসছি? কারা কারা বলতে পারছেন দেখি? হ্যাঁ, সাক্ষ্য আইনের 73 দ্বারা আমরা পড়ে আসছি সাক্ষ্য আইনের 68 দ্বারা 62-তে। হস্তাক্ষর প্রমাণে 68 বলতেছি, সাক্ষ্য আইনের 67 দ্বারা 62-তে হাতের লেখা প্রমাণের 6টা প্রক্রিয়ার ভিতরে একটা দ্বারা আছে না, 73 দ্বারা তুলনার মাধ্যমে। 73 দ্বারা কি? তুলনার মাধ্যমে। তাহলে 73 দ্বারা প্রেক্ষাপটটা কি? হস্তাক্ষর বা স্বাক্ষর বা সিলমোহরের সাথে অপর কোন হস্তাক্ষর, স্বাক্ষর বা সিলমোহরের কি তুলনা। কি তুলনা? যে হাতের লেখা প্রমাণের পদ্ধতি কয়টা? 6টা। এর ভিতরে একটা পদ্ধতির নাম কি? এর ভিতরে একটা প্রক্রিয়ার নাম হলো কি? একটা প্রক্রিয়ার নাম হলো তুলনার মাধ্যমে। এখন আপনি আদালতে দাঁড়ায় বলতেছেন বা বিচার কার্যক্রমে প্রশ্ন করা হয়েছে এই হাতের লেখাটা কার? তখন বিচারিক কার্যক্রমে দেখা গেছে বলা হচ্ছে হাতের লেখাটা জয়নাল নামক ব্যক্তির। কার? জয়নাল নামক ব্যক্তির হাতের লেখা। তো ভালো, জয়নালের হাতের লেখা। এখন এটা নিয়ে প্রশ্ন উঠছে যে জয়নালের না, তাহলে হাতের লেখা প্রমাণ করার প্রক্রিয়া কয়টা? 6টা। সাক্ষ্য দ্বারা, স্বীকৃতি দ্বারা, 45 দ্বারা অভিমত দ্বারা, 47 দ্বারা পরিচিত অভিমত দ্বারা, আর এটা পড়ছিলাম 73 দ্বারা কিসের মাধ্যমে? 73 দ্বারা তুলনার মাধ্যমে, তাই না? তাহলে এখন জয়নাল কি বলবে যে আপনি আসলে বলতেছেন এটা আপনার হাতের লেখা? উনি বলবে হ্যাঁ এটা আমার হাতের লেখা। তখন বলবো আপনি দেন তো একটা স্বাক্ষর দেখি, আপনি আবার এটার পাশে 3 লাইন লেখেন তো দেখি আপনার লেখার সাথে মিলে কিনা। তাহলে এটা কি করতেছে? জয়নালের সাথে জয়নালের হাতের লেখা তুলনা করতেছে, নাকি জয়নালের সাথে অন্য কোনো ব্যক্তির হাতের লেখা তুলনা করতেছে? জয়নালের সাথে জয়নালেরটা কম্পেয়ার করতেছে। তখন কি বোঝা যাবে না হাতের লেখা প্রমাণের? জয়নাল দেখবে হাত কাঁপতে থাকবে, তখন বুঝবে এটা তার হাতের লেখা না। অথবা জয়নালের অক্ষরগুলোর সাথে অক্ষরগুলোর কি পড়ে না? মিল পড়ে না। এটা কি কোনো বিশেষজ্ঞের দরকার, নাকি সরাসরি আদালতে দেখতেছে এই কাজটা? এই কাজটা সরাসরি আদালতেই করা হচ্ছে। এটা হলো হাতের লেখার তুলনা। এই কাজটা আদালতে দালিলিক কার্যক্রমে বা দেওয়ানি মামলার ক্ষেত্রে এটা ব্যাপক পরিমাণ হয়। যারা আপনার জালিয়াতি বা মিথ্যা দলিল প্রস্তুত করে দলিল সম্পত্তি নিয়ে যায়, বলে আমাকে লিখে দিচ্ছে, আসলে তার স্বাক্ষর কিভাবে নিয়ে নিছে অথবা তার স্বাক্ষর না, তখন বলে দেখেন তো আপনি যে সম্পত্তির প্রকৃত দখলদার বা মালিক, বলে আচ্ছা আপনি স্বাক্ষর করেন তো দেখি, দেখে তার স্বাক্ষরের সাথে কি করে না? মিল পড়ে না। তাহলে এটা একজনের সাথে আরেকজনের হাতের লেখার তুলনা, নাকি যে ব্যক্তি এক ব্যক্তির হাতের লেখার সাথে একই ব্যক্তির হাতের লেখার তুলনা? এক ব্যক্তির হাতের লেখার সাথে একই ব্যক্তির হাতের লেখার কি তুলনা। দ্বারা হলো সাক্ষ্য আইনের কত দ্বারা? 73 দ্বারা। কত দ্বারা? 73 দ্বারা। কথা একদম সহজ। সত্যায়নকারী প্রত্যয়নকারী সাক্ষীদেরকে খুঁজে পাওয়া না গেলে অন্য সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে হবে। দ্বারা কত? 69। সত্যায়নকারী বা সম্পাদনকারীদের স্বীকৃতি দ্বারা দলিল প্রমাণ করা যাবে। দ্বারা কত? 70। তারা অস্বীকৃতি জানাইলে ভিন্ন সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে হবে। দ্বারা কত? 71। যে দলিল সত্যায়ন করা প্রয়োজন নাই, সত্যায়ন করে হাজির করলে অসত্যায়িত দলিল হিসেবে কি হবে? গণ্য হবে। দ্বারা কত? 72। যদি কোনো ব্যক্তি বলে এটা আমার হাতের লেখা,
বা আমার স্বাক্ষর, তাহলে এটা তার হাতের লেখা বা তার স্বাক্ষর কিনা আদালত আবার এই ব্যক্তিকে কি করতে পারেন, একই ব্যক্তির হাতের লেখা হাতের স্বাক্ষর নিয়ে আদালতে তুলনা করেও দলিলের স্বাক্ষর প্রমাণ করতে পারেন। তাহলে এটা হস্তাক্ষর প্রমাণের একটা পদ্ধতি না, এটা পদ্ধতি কিনা পদ্ধতি। তাহলে হস্তাক্ষর পদ্ধতিতে ধারাগত 3টে সমাধান লিখুন। 45 দ্বারা বিশেষজ্ঞের অভিমত, 47 দ্বারা পরিচিত ব্যক্তির অভিমত, 73 দ্বারা এই ব্যক্তির হাতের লেখার তুলনা করার মাধ্যমে প্রমাণ করা যায়। এখন 73-এর ক খ দুইটা দ্বারা আছে। তাহলে হস্তাক্ষর প্রমাণ কত দ্বারা? 67। ডিজিটাল স্বাক্ষর প্রমাণ কত? 67-র ক। আর ডিজিটাল স্বাক্ষর যাচাইকরণের প্রমাণ, ডিজিটাল স্বাক্ষর যাচাইকরণের প্রমাণ স্বাক্ষরের 73 টাইপের ক দ্বারা। তাহলে বলেন, দুইটা কথা আমার সাথে বলেন। ডিজিটাল স্বাক্ষরের প্রমাণ 73-এর 67-র ক, আর ডিজিটাল স্বাক্ষরের যাচাইকরণের প্রমাণ, যাচাইকরণের প্রমাণ। তাহলে যাচাইকরণ কেন আসলো? 73 দ্বারা কি হাতের লেখা যাচাই করছেন না? বলেন, কথা বলেন। 73 দ্বারা হাতের লেখা যাচাই করছেন না? তাহলে 73-এর কি করবেন? ডিজিটাল স্বাক্ষর যাচাই করবেন। কি করবেন? যে ডিজিটাল স্বাক্ষরটা যে কর্তৃপক্ষের, আসলে সেই কর্তৃপক্ষের স্বাক্ষর কিনা এটা যাচাই করবে কত দ্বারা? 73-এর ক দ্বারা। ভিতরে কি লিখছে 73-এর ক এর 1 2 এগুলো দেখার আমাদের কোনো টাইমই নাই, নরমাল। তাহলে ডিজিটাল স্বাক্ষরের প্রমাণ হলো 67-র ক। এগুলো পরে আস্তে আস্তে আমি আপনার ভিতরে ঢুকাই দিব কেমনে নিবেন, কিন্তু এখন শুধু সিম্পল কথাগুলো মনে রাখবেন। তাহলে 73 দ্বারা কিসের দ্বারা? যাচাই করার দ্বারা না। 73 3 ধরনের যাচাই। আগে শুধু ছিল হাতের লেখা যাচাই, এখন আর দুইটা যাচাই আসছে। একটা কি? ডিজিটাল স্বাক্ষরের যাচাই। আর 73-এর খ সবচেয়ে গুরুত্বপূর্ণ, বস্তুগত সাক্ষ্যের তুলনা বা যাচাই। কিসের? বস্তুগত সাক্ষ্যের তুলনা বা যাচাই। তাহলে যে ধারাটা আগের মূল ধারা, সংশোধনীর কথাগুলো কি সেম এরকম না? বলেন এরকম কিনা? যেমন 67 দ্বারা হাতের লেখার প্রমাণ, 67-র কতে ডিজিটাল স্বাক্ষরের প্রমাণ। 73 দ্বারা কি? হাতের লেখা যাচাইকরণ। 73-এর টাইপের কতে কি? ডিজিটাল স্বাক্ষর যাচাইকরণের প্রমাণ। সহজ একদম। যদি 3 মাথায় নিতে পারেন তাহলে সংশোধনী গুলা খুবই সহজ, এটা আলাদা কিছু পড়াই লাগে না আপনার। তাহলে দেখি এখন সবাই বলেন, সাক্ষ্য আইন অনুসারে ডিজিটাল স্বাক্ষরের প্রমাণ কত দ্বারা? দেখি কে কত, দেখি কে পাস করেন কে ফেল করেন। সাক্ষ্য আইন অনুসারে ডিজিটাল স্বাক্ষরের প্রমাণ কত দ্বারা? আচ্ছা, যারা উত্তর 67-র ক বলছেন তারা পাস করছেন। আর যদি বলে ডিজিটাল স্বাক্ষরের তুলনা বা যাচাইকরণের প্রমাণ, যেহেতু যাচাইয়ের দ্বারা তুলনার দ্বারা 73, তাহলে এই তুলনা বা যাচাইয়ের সংশোধনীগুলো এই ধারাগুলোর সাথে যুক্ত হবে। তাহলে ডিজিটাল স্বাক্ষর যাচাইকরণের প্রমাণ হলো কত? যে ডিজিটাল স্বাক্ষরটা কি এই কর্তৃপক্ষের কিনা, এই কর্তৃপক্ষের এই ডিজিটাল স্বাক্ষর কিনা, এই প্রক্রিয়ার মাধ্যমে এটা যাচাই করে কি করা যাবে, বা তাদের প্রত্যয়নকারী কর্তৃপক্ষের যে সার্টিফিকেট প্রদান করবে এটা যাচাই করা যাবে সাক্ষ্য আইনের 73-এর ক দ্বারা। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা 73-এর শর্ট ক, এটা কি প্রমাণ করবেন? বস্তুগত সাক্ষ্যের তুলনা করবেন, বস্তুগত সাক্ষ্যের যাচাই করবেন। এটা আবার কেমন? বলা হয়েছে এই পায়ের ছাপ কার, এই মাথার চুল কার। বলা হয়েছে এই যে ঘটনাস্থলে বস্তুগত সাক্ষ্য, এখানে পায়ের ছাপ হলো কোন ব্যক্তির? এখানে পায়ের ছাপ হলো জাহিদ বাবুর। এটা জাহিদ বাবুর পায়ের ছাপ, এটা আদালতে বলা হচ্ছে। তাহলে পায়ের ছাপ কি ধরনের সাক্ষ্য? বস্তুগত সাক্ষ্য। বলছি ঘটনাস্থলে যে পড়ে আছে এই বীর্য কার? পাওয়া গেছে, পাওয়া যায় না দর্শনের ঘটনায়, বীর্য সংগ্রহ করা হয়েছে। বলা হয়েছে কার? ক নামক ব্যক্তির। এখন কি করবে আদালত? যে ব্যক্তি অপরাধী হিসেবে বলা হয়েছে সেই ব্যক্তির নাম তো ফাইন্ড আউট করে ফেলছে, তাহলে এখন যাচাই করবে যে আসলে কি এই বীর্য কি এই ব্যক্তির কিনা, এই মাথার চুল কি এই ব্যক্তির কিনা। তাহলে ক নামক ব্যক্তিকে আদালতে হাজির হওয়ার জন্য আদালত নির্দেশ দিবে। ওই ক নামক ব্যক্তির মাথার একটা চুল ছিঁড়ে দিবে, আর ওই চুল মিলায় দেখবে, যাচাই করে দেখবে গবেষণার মাধ্যমে যে আসলে ওই বস্তুগত সাক্ষ্যের আর এই বস্তুগত সাক্ষ্যের মিল পাওয়া যায় কি না। বুঝছেন বিষয়টা? তাহলে বস্তুগত সাক্ষ্য কাকে বলে? সংখ্যাগত দ্বারা 3 দ্বারা। আর বস্তুগত সাক্ষ্য সম্পর্কে আমরা সাক্ষ্য আইনে আরো কিছু ধারা পাবো, আমি পরে এগুলো বলবো। তাহলে 73-এর খ কিসের তুলনা করছেন? বস্তুগত সাক্ষ্যের। বলছে পায়ের ছাপ কার? পায়ের ছাপ হলো জামাল মিয়াজির। জামাল মিয়াজিকে আদালতে ডাকবে, বলবো আপনি একটা পায়ের ছাপ দেন তো এরকম একটা পাউডারের উপরে, দেখবে এই পায়ের ছাপ আর এই পায়ের ছাপ মাপ মিলে কি না। কথা বুঝতে পারছে? তাহলে এই হাতে বস্তুগত সাক্ষ্য কি করা যায়? তুলনা করা যায়। ঘটনাস্থলে পড়ে আছে শরীরের রক্ত, বলছে এটা কার রক্ত? বলছে এটা এই আসামি বা ভিকটিমের রক্ত। ভিকটিম কে? ম নামক ব্যক্তি। তাহলে ম নামক ব্যক্তি শরীর থেকে আবার রক্ত সংগ্রহ করবে,
রক্তটা কি সাক্ষ্য? মৌখিক, দালিলিক, ডিজিটাল না বস্তুগত? বস্তুগত সাক্ষ্য। এই বস্তুগত সাক্ষ্য আদালত কি করবে? তুলনা করে দেখবে। ধারা কত? 73-এর খ। তাহলে আমি যে পয়েন্টটা বলতে চাচ্ছি যে সংশোধনীর জায়গাগুলা কি উপরের প্রথম যে আগের যে 1872-এর সাক্ষ্য আইনের যেরকম ছিল, শুধু এই কথাগুলোর সাথে কি হয়েছে? ডিজিটাল রিলেটেড শব্দগুলা কি হয়েছে? যুক্ত হয়েছে। এই তো সহজ না? সহজ। আস্তে আস্তে আরো সহজ হবে ইনশাল্লাহ। কঠিন বলতে কোনো শব্দ নাই, আপনাকে সহজ করে নিতে হবে। কি করতে হবে? সহজ করে নিতে হবে। আবার ডিজিটাল স্বাক্ষর যাচাইকরণের প্রমাণ ধারা কত? ডিজিটাল স্বাক্ষর যাচাইকরণের প্রমাণ ধারা কত? 67-র ক, 73-এর ক, 73-এর ক। বস্তুগত সাক্ষ্যের তুলনা বা বস্তুগত সাক্ষ্য যাচাই করার প্রমাণ ধারা কত? ধারা হলো 73-এর শ টাইপের খ। এগুলো কিন্তু ব্র্যাকেট দিয়ে না, এগুলো কিন্তু মূল ধারা। কি ধারা? মূল ধারা। সাক্ষ্য আইনের 74 ধারা সরকারি দলিল। কি দলিল? সরকারি দলিল। আগেই পড়াইছি 74-এর 1 নিম্নলিখিত দলিল গুলা সরকারি দলিল গণ্য হবে। 74-এর 1 1-এর ক কোন সার্বভৌম কর্তৃপক্ষের, খ কোন প্রতিষ্ঠান বা ট্রাইব্যুনালের, গ বাংলাদেশ কমনওয়েলথ বা বিদেশি আইন প্রণয়নকারী বিচার বিভাগীয় শাসন বিভাগীয় অফিসারের কার্য বা বিবরণী। এগুলো হলো সরকারি দলিল। 74-এর 2 বাংলাদেশে সরকারিভাবে রক্ষিত কোন ব্যক্তিগত দলিলের বিবরণকেও বলা হয় কি দলিল? সরকারি দলিল। যদি আমাদের এটা বুঝতে কষ্ট হয়, সাক্ষ্য আইনের 74 ধারা মোতাবেক যে সমস্ত দলিলগুলা আইনানুগ কর্তৃপক্ষের মাধ্যমে লিপিবদ্ধ করা হয় এবং আইনানুগ কর্তৃপক্ষের মাধ্যমে সংরক্ষিত করা হয়, সেই সমস্ত দলিলগুলাকে বলা হয় সাক্ষ্য আইনের 74 ধারায় সরকারি দলিল। আর এই দলিলগুলা আইনানুগ কর্তৃপক্ষ যদি লেখে, বিচার্য প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে যদি হয়ে থাকে এবং যদি দলিলে লিপিবদ্ধ থাকে, তাহলে সেটা আদালতে প্রাসঙ্গিক সরকারি দলিল হিসেবে সাক্ষ্য আইনের 35 ধারা। সাক্ষ্য আইনের কত ধারা? 35 ধারা। আর 74 ধারার যে সমস্ত দলিল আছে, 74 ধারার দলিলের বাইরে গিয়া অবশিষ্ট সকল দলিলকে বলা হয় ব্যক্তিগত দলিল বা বেসরকারি দলিল বা প্রাইভেট ডকুমেন্ট। বুঝছেন? প্রাইভেট ডকুমেন্ট বা বেসরকারি দলিল বা ব্যক্তিগত দলিল ধারা কত? এটা 75 ধারা। তাহলে বেসরকারি দলিল কাকে বলে? সাক্ষ্য আইনের 74 ধারা সরকারি দলিল ব্যতীত অবশিষ্ট যে সমস্ত দলিল আছে, সেই সকল দলিল গুলাকে বলা হয় বেসরকারি দলিল। সাক্ষ্য আইনের কত ধারা? সাক্ষ্য আইনের 75 ধারা। তাহলে কি পড়লাম? সাক্ষ্য আইনের 65 খ ধারা ডিজিটাল বা ইলেকট্রনিক রেকর্ড গ্রহণযোগ্য হওয়ার পূর্ব শর্ত কয়টা? 4টা। আইনানুগ ভাবে কোনো কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে ছিল তৈরি করার সময়, স্বাভাবিক কোর্সের অংশ হিসেবেই তৈরি ছিল, ডিভাইসটা তখন সচল ছিল বা সঠিক ছিল, এবং মূল রেকর্ড থেকেই এই নথি প্রস্তুত করা হয়েছে। এটা 4টা। 67 ক হস্তাক্ষর প্রমাণের পাশাপাশি ডিজিটাল স্বাক্ষর প্রমাণ হইতে হবে 67 ক দ্বারা। প্রত্যয়নকারী সাক্ষী লাগবে না ধারা কত? 68। তবে যে ক্ষেত্রে সাক্ষীদেরকে খুঁজে পাওয়া যায় না বা যুক্তরাজ্যে বা বিদেশে অবস্থান করতেছে, তাহলে সেই ক্ষেত্রে তাদের স্বাক্ষর প্রমাণ করতে হবে 69। দলিল সম্পাদনকারী যারা আছে বা দলিলের সাক্ষী তারা যদি স্বীকার করে, তাহলে স্বীকৃতি দ্বারা বিরোধী পক্ষের বিরুদ্ধে এটা প্রমাণ করা যাবে। দ্বারা হলো সাক্ষ্য আইনের কত দ্বারা? 70। আর যদি তারা অস্বীকার করে, তাহলে ভিন্ন সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ করতে হবে। দ্বারা হলো সাক্ষ্য আইনের 71। যে দলিল সত্যায়ন করা প্রয়োজন নাই, এটা সত্যায়িত করে হাজির করলেও অসত্যায়িত দলিল হিসেবে কি হবে? গণ্য হবে। কি হিসেবে গণ্য হবে? অসত্যায়িত দলিল হিসেবে গণ্য হবে। 73 হাতের লেখা যার বলা হচ্ছে আসলে তার কিনা, এটা কিভাবে প্রমাণ করবে? 73 বিশেষজ্ঞের অভিমত দ্বারা, পরিচিত ব্যক্তির অভিমত দ্বারা, রাসায়নিক পরীক্ষকের মতামত দ্বারা, নাকি এই ব্যক্তির দ্বারা আবার লেখানোর মাধ্যমে? এই ব্যক্তিকে আবার লেখাবে, তুমি আবার লেখো, দেখি মিলে কিনা। 73-এর ক ডিজিটাল স্বাক্ষর যাচাই করতে হবে কিনা? ওই হস্তাক্ষরের মতো ডিজিটাল স্বাক্ষর যাচাই করবে। 73-এর ক বস্তুগত সাক্ষ্যের যাচাই কত দ্বারাই করবে? ওই যে ব্যক্তির কাছ থেকে স্বাক্ষর কথা তাকে হাজির করার নির্দেশ দিবে, তার কাছ থেকে সংগ্রহ করা হবে এবং এটা মিলায় দেখা হবে 73-এর খ দ্বারা। 74 দ্বারা সরকারি দলিল কোন সার্বভৌম কর্তৃপক্ষের, প্রতিষ্ঠান বা ট্রাইব্যুনালের, বাংলাদেশ কমনওয়েলথ বা বিদেশি আইন প্রণয়নকারী বিচার বিভাগীয় অফিসারের কার্য বা বিবরণী। আর 74-এর 2 হলো বাংলাদেশের সরকারিভাবে রক্ষিত কোন ব্যক্তিগত দলিলের বিবরণী। অর্থাৎ বেসরকারি দলিল কখন সরকারি দলিল হয়? বেসরকারি দলিল যদি সরকারিভাবে রক্ষিত থাকে, এটা সরকারি দলিল। 74-এর 2।
আর সরকারি দলিল ব্যতীত অবশিষ্ট সকল দলিলকে কি বলা হয়? কি দলিল বলা হয়? বেসরকারি দলিল। আজকে এই পর্যন্তই, আগামীকালকে দেখা হবে বিশালভাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।